শাকিব খানের পারিশ্রমিক নিয়ে এখন কথা উঠছে, সেটিও কিন্তু গণমাধ্যমগুলো খুব বেশি চর্চা করছে না, যতটা চর্চা করছে বিভিন্ন রকম অনলাইন গ্রুপ। এখন এই অনলাইন গ্রুপের এই তথ্যগুলোর সোর্স কিন্তু আমরা কিছুই জানি না। একটি স্টেটমেন্টে শাকিব অবশ্য বলেছেন বিশ্বের সেরা অভিনেতা, সেরা ধনী অভিনেতাদের কাতারে থাকতে চাই। আমার মনে হয় যে এই ধরনের ভুল পারসেপশন দেয়াটা ভুল একজন অভিনেতা বা সুপারস্টারের। কারণ সুপারস্টার অবশ্যই তার টার্গেট থাকা উচিত মানুষের দুর্দান্ত দুর্দান্ত কিছু ছবি দেবে। দেখেন এই হেডিংটা কি কখনো কোন তুফান কিভাবে বাংলাদেশের সিনেমাকে পিছিয়ে দিল। আজকে যে প্রসঙ্গগুলো আমি হাইলাইট করেছি সেগুলোতে যাবার আগে আমি যেহেতু এক বরেণ্য মানুষের খুবই স্মৃতিকাতর দিন এবং এন্ড্রু কিশোর প্রস্থানের 4 বছর হয়ে গেল সহশিল্পীর কণ্ঠে অভিমানের সুর, এবং কনক চাপা অসাধারণ লেখা লিখেছেন বাংলা ট্রিবিউনে। তার আগে আমি একটু এন্ড্রুদা প্রসঙ্গ নিয়ে যেহেতু আজকে শুরুটা করলাম, এন্ড্রুদার সাথে আমার খুব বেশি যে কথা হয়েছে তা না। এন্ড্রুদার দুটো ইন্টারভিউ চেপেছিলাম দৈনিক যুগান্তরে থাকতে, এবং এরপরে দীর্ঘদিন গ্যাপ ছিল। তারপরে তিনি যখন অসুস্থ হলেন তখন আমি বেশ অভিমান নিয়ে একটু স্ট্যাটাস দিয়েছিলাম, এবং তারপরে অসুস্থ হয়ে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ছিলেন, মাউন্ট এলিজাবেথ না, জেনারেল হাসপাতালে ছিলেন। সেই সময় সিঙ্গাপুরে আমার একটা কাজ ছিল, সেই কাজের সূত্র ধরেই আমি, যেহেতু তখন এন্ড্রুদা হাসপাতালেই ছিলেন এবং আমি যে হোটেলে ছিলাম এন্ড্রুদার পরিবার সেই হোটেলে অবস্থা ছিলেন, সেখান থেকে হাসপাতালে ভাবি দেখাশোনা করতেন। তো আমি গিয়েছিলাম এবং আমি এবং আমার ছোট ভাই মিউজিক কম্পোজার, এখন বিজিএম করে রুবেল ফ্র্যাঙ্কাইটস, ও সিঙ্গাপুরেই থাকতো, এখন বাংলাদেশে চলে এসেছে, ওর সাথে করে নিয়ে গেলাম। এবং যেহেতু হাসপাতালে যাব সেটার অনুমতি প্রয়োজন, তখন হানিফ সংকেত দা আমার গুরুজন, তাকে বললাম যে আমি এন্ড্রুদার সাথে দেখা করতে চাই, প্লিজ আপনি একটু বলে দেন। একেবারেই যেই দাপুটে এন্ড্রুদাকে আমি দেখেছিলাম হাসপাতালে, ওই এন্ড্রুদাকে দেখে আমি সত্যি একেবারে হতবাক হয়ে যাই এবং ভাবতে থাকি জীবন আসলে কেমন। দেখেন আজকে আমরা এত দুর্দন্ত প্রতাপে নানান রকম ভাবে কথা বলছি, এই করছি ওই করছি, ওকে গালি দিচ্ছি, একে সমালোচনা করছি, এটা নিতে পারছি না ওটা নিতে পারছি না। এন্ড্রুদা বাংলাদেশে, আমি বলি বাংলা গানের কিশোর কুমার, বাংলাদেশের কিশোর কুমার। এন্ড্রুদাকে কোনো দিক দিয়ে কোনো রেকর্ড প্লেব্যাক বলি বা আধুনিক গানে বলি তাকে ছাড়িয়ে যাওয়া সম্ভব না। তো এন্ড্রুদা তেমনই একজন মানুষ এবং ফাইনেস্ট একজন শিল্পী। তো আমি একেবারেই তার সাথে শেষ দেখা, এটা কেমন যেন মনে হচ্ছিল যে না, মানুষটার সাথে আর বোধহয় দেখা পাবো না। তো একটুখানি বসলাম দেখা করার জন্য, তিনি কথা বলা শুরু করলেন, নানান বিষয়ে কথা বললেন, এবং আমরা কখনো ছবি তুলিনি, ভিডিও করিনি, এবং সেটি চাইও নি। তার আগে একটি ছবি লিক হয়ে গিয়েছিল হাসপাতাল থেকে, তাতে তিনি মাইন্ড করেছিলেন। এবং আমরা যে 3 থেকে 4 ঘন্টা তার সাথে গল্প করলাম, তিনি খেতে বললেন, ভাবি বললেন, তখন আমরা জানতে পারি যে এই দেখাটা শেষ দেখা, একটা বোঝাতো যায় যে শরীর ভেঙে গেছে এবং তার রোগ ভর করেছে। তো তখন বলছিলেন যে আমরা যারা গান করেছি তারা আসলে কোনো কিছুর প্রাপ্তির আশায় কিছু করিনি, একদমই ব্ল্যাঙ্ক ভাবে চলেছি, নিজের আনন্দে কাজ করেছি। আর এখন নিজের আনন্দে গাওয়াটার আর সেই যুগ নেই। এখন নানা রকম অঙ্ক কষে গান গাওয়া হয়, গানের নানা রকম অঙ্ক তো দেখি আমরা, প্লেব্যাকে দেখি, অডিও ইন্ডাস্ট্রিতে দেখি, এই করলে এটা হবে, এটা করলে এতগুলো শো পাবো, ওটা থেকে এত পেমেন্ট বাড়াবো ইত্যাদি নানান অঙ্ক। কিন্তু সত্যিকার অর্থে এন্ড্রুদার সময়কাল বা 90s রকস্টার বলি, পপস্টার বলি, তারা কিন্তু নিজের আনন্দে গান করেছে। নয়তো এন্ড্রু কিশোর, রুনালাল্লাহ, সাবিনা ইয়াসমিন, কনক চাপারা প্লেব্যাকে 5,000 টাকা করে গান গাইতেন এবং পরবর্তীতে 8,000, 10,000 হয়েছিল, সেটি 15,000-এর ঠেকেছিল একটি গানে। তো ভয়েস পেমেন্টে চিন্তা করেন, এটা এখনকার শিল্পীরা ভাবতেই পারবে না। এন্ড্রুদার তার শান্তি হোক। এন্ড্রুদাকে আসলে আমরা কোনো আয়োজন করি না, এটা সাংগঠনিক ব্যর্থতা আমি বলবো, এবং সত্যিকার অর্থে এন্ড্রুদাকে নিয়ে কোনো রকম আয়োজন হবে না, এটা ভাবা যায় না। কিন্তু অনেকগুলো সঙ্গীতের যে সংগঠনগুলো, সেগুলো আদৌ কি আমরা সেই আয়োজনের কথা মাথায় রাখি কিনা, সেটি তো রাখি না সত্যিকার অর্থে। যাক, সেই দায়িত্বের জায়গায় পড়ুক। আমি এন্ড্রু কিশোরের একজন ভক্ত হিসেবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কনক চাপার লেখার জাস্ট 2-3টে লাইন আজকে একটু পড়ি। গায়িকা জানালেন মন পড়ানো প্রতিক্রিয়া। তিনি বললেন, ভাবতেই অবাক লাগে কি নির্ভার, কি প্রশ্রয়, এমন চুলার পাড়ে বিলায়ের মতো করে বড় ভাইয়ের সোফার হাতলে বসেছিলাম আনন্দে। এমনই বড় ভাই ছোট বোন সম্পর্ক ছিল আমাদের। তার গানের সৌকর্য নিয়ে কথা না বললেও চলে, কিন্তু তিনি মানুষ হিসেবে কতটা আন্তরিক ছিলেন তা এই ছবি বলে দেয়। 4 বছর হয়ে গেল, আশ্চর্য, অথচ তাকে ছাড়া বাংলাদেশ গান প্রেমী মানুষের একদিনও কি চলে?
স্রষ্টা আপনাকে ভালো রাখুন কিশোরদা। সত্যিকার অর্থে তাকে ছাড়া ভাবাই যায় না। কলকাতায় যারা দেখলেন প্রিমিয়ার থেকে আসার পরে যে পরিমাণ নেগেটিভ রিভিউ দিলেন, আমি একটু প্রশ্ন করব যে বাংলাদেশে যারা কলকাতার বিভিন্ন রকম তারকারা আসেন, আমরা গণমাধ্যম কর্মীরা তাদের যে পরিমাণ সমীহ করি এবং তাদের প্রেস মিটে কোন রকম তাদের অনুভূতিতে আঘাত লাগুক বা কোন রকম তির্যক প্রশ্ন, সেটি কিন্তু আমরা কখনোই করি না, কখনো করা হয় না। সেটা যদি বলি, যেমন সৃজিত আমার শোতে এসেছেন, আমি কখনোই তিনি এতটা কমফোর্ট আমি দেওয়ার চেষ্টা করেছি, যদিও সে বলেছেন সেই সময় কেবলই মিথিলাকে বিয়ে করেছেন এবং তাহসানের সাথে তার সম্পর্ক, সেগুলো বলেছেন, কিন্তু কখনো তাকে ডিসকমফোর্ট হোক সে ধরনের প্রশ্ন করি। দেখেন, সাকিব এবং তুফানের যে প্রেস মিটটা হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশি ভাই ব্রাদার অর্থাৎ বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা কখনো পার্সোনাল অ্যাটাক সেটি কিন্তু কখনো করেনি। এখন এটা করেনি বা করা উচিত অনুচিত সে বিষয়ে যাব না, কিন্তু একজন অতিথি যখন যাবেন, একজন অতিথি শিল্পী অতিথি হয়ে কলকাতায় গিয়েছেন বাংলাদেশ সুপারস্টার, তাকে হঠাৎ করে অপু বিশ্বাস বুবলি ছবি নিয়ে ট্রেনে হেডলাইন তারা খুঁজছিলেন এবং আনন্দবাজার সেটি আবার হেডলাইন করেছে। এই অ্যাপ্রোচটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে কেন অতিথির, আমরা তো সেটা করি না। এবং আপনাদের যদি মনে থাকে যে ঋতুমাকে কিন্তু বয়স নিয়ে আমার এক ছোট ভাই কলিগ প্রশ্ন করেছেন, তিনি কিন্তু চটে যাওয়াটা এমন মানে খুবই অপ্রাসঙ্গিক, অপেশাদার হিসেবে চটে গিয়েছিলেন। আমি খুবই অবাক হয়েছিলাম এবং আমি একটা লাইভে সেটির নিন্দাও জানিয়েছি যে কেন একটা প্রশ্ন করবে, সেটা হয়তো এড়িয়ে যাবে নয়তো, কিন্তু দেখেন এই দু একটা ঘটনা ছাড়া কিন্তু কখনোই সামান্য বয়স নিয়ে কথা বলা হয়েছে। তো এই পার্সোনাল বিষয়গুলো অতিথি শিল্পীকে নিয়ে যখন একজন অতিথি আসেন তাকে বোধহয় এটি খুবই অশোভন দেখায়। এবার আসি শাকিব খানের ছবি, রায়হান রাফির ছবি তুফান প্রসঙ্গ নিয়ে যে ক্রিটিক গুলো কলকাতার ক্ষুরধার ক্রিটিক করেছেন, সেই ক্রিটিকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা একটা মোটিভ নিয়ে ক্রিটিক করেছেন। মোটিভ নিয়ে ক্রিটিক এই অর্থে বলছি যে দেখেন যে হেডলাইন গুলো তারা করেছেন যে তুফান কেন বাংলাদেশি ছবিকে পিছিয়ে দিল, মানে এই ধরনের হেডলাইনও হতে পারে। এটা আমি সত্যি অবাক হয়েছি। দেখেন এই হেডিংটা কি কখনো কোন তুফান কিভাবে পুরো বাংলাদেশের সিনেমাকে পিছিয়ে দিল, মানে উনি একটা গবেষণা করেছেন বাংলাদেশ ছবিকে। দীর্ঘদিন পর সিনেমা হলে লোকজন আসছে, সিনেমা হলে ভাইব ক্রিয়েট হচ্ছে, সেখানে সে দেশের বাইরে থেকে গবেষণা, এবং এটি কিন্তু রিভিউ না, এটা তার অ্যানালিসিস অ্যাবাউট বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি। অন্তত ভেবে নিয়েছেন, রাফির সাথে আলাপ হচ্ছিল যে অবশ্যই কলকাতায় ঠিক একই মার্জিনে ব্যবসা হয়তো পাওয়া যাবে না, কিন্তু তাদের একটা ফ্যান বেস তৈরি হবে এবং কলকাতা ইন্ডাস্ট্রিতে একটা নতুন ভাবে এন্ট্রি হওয়া, এইভাবে জয়েন্ট কোলাবোরেশনে দীর্ঘদিন পর, এটা একটা হোপফুল ব্যাপারটা ছিল। কিন্তু এখন ইউটিউবাররা এবং এই রিভিউয়াররা এতটা দাপট দেখান এবং তারা যেই পরিমাণ কলাপস করে দেওয়ার চেষ্টা করেন। আমি অরিত্রর প্রথম রিভিউটা খুবই নেগেটিভ হয়েছে সেটি মানলাম, সেটি না হলে ঠিক আছে, তার মতো করে পজিটিভ অল্প বলে নেগেটিভ অনেক কিছু বলেছে, কিন্তু এই কন্টেন্টটা সত্যিকার অর্থে আমাকে অবাক করেছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং দেশের বাইরের কন্টেন্ট ক্রিয়েটর, তার জায়গায় একটা ছবি গিয়েছে, সেই ছবিটা কেন দেশকে পিছিয়ে দিল, দেশের ইন্ডাস্ট্রিকে পিছিয়ে দিল। সো এটা না বলে আমি আসলে আজকে টপিকে পারলাম না। নিশ্চয়ই আপনাদের মতামত জানবেন। content.bd লিখছেন, আসসালামু আলাইকুম তানভীর ভাই। ওয়া আলাইকুম আসসালাম। আমি আপনার একজন নিয়মিত শ্রোতা, আপনার প্রতিটা প্রোগ্রাম আমি দেখি, অনেক বছর আগে থেকে আপনাকে নিয়মিত ফলো করি। থ্যাংক ইউ content.bd, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আপনাদের সাথে আসলে কোলাব করার জন্যই হাকা লাইভটা আবারও শুরু করলাম এবং 734তম পর্ব, মানে কি আমি 734টা দিন, এর আগে 33টা দিন আপনাদের সাথে কথা বলেছি। সম্প্রতি আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি, দোয়া করবেন নিশ্চয়ই। আপনাদের সাথে বিভিন্ন থট প্রসেস নিয়ে কথা হবে। শাকিব খানের সিনেমার গান ইউটিউবে থেকে 2 কোটি টাকা আসে। ভাই, আপনি মনে হয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করেন না, বা কন্টেন্টের বিষয়ে একটু আপনার নলেজ হয়তো কিছুটা কম। ইউটিউবের কন্টেন্টে একটি গানে 2 কোটি টাকা, 2 কোটি যদি আসতে হয়, তাহলে যে পরিমাণ ভিউ দরকার সেটি হিউজ পরিমাণ। আলেক আফসারির সাথে ইমাম সাদ করতেও পারে, কারণ আলেক আফসারি ভাই কখনো শাকিব খানের সাথে সম্পর্ক নষ্ট হোক সেটি খুবই সুচিন্তিত ভাবে চান না এবং কখনোই কোনোভাবে সমালোচনায় যান না। সুতরাং তার মনের ভেতরে একটা আর্জ, ইচ্ছা, অভিপ্রায় যে শাকিব খানের সাথে কাজ তার একটা হবে। আমিও চাই একটা হোক, কারণ পাসওয়ার্ড তিনি সুপার ডুপার হিট দিয়েছেন, পাসওয়ার্ড 2 আসার কথা ছিল, সেটি আসেনি, এবং একজন হিট মেকার কেন হবে না, হওয়া তো উচিত। আর যে রুবেল লিখছেন, আমি ইকবালকে নিয়ে আমি বলেছি যে তাকে
খুব শিগগিরই আমার স্টুডিওতে রাখবো এবং আমার শোতে তাকে নিয়ে কথা বলবো। ফয়সাল আহমেদ আসিফ, ফয়সাল আসিফ, জঙ্গলি, নীলচক্র, নূর আর কবি নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি ভীষণ আশাবাদী। জঙ্গলি, নীলচক্র নিয়ে আমার ডাউট আছে। নীলচক্র কি ধারার ছবি এবং এটা কতটুকু ওয়ার্ক করবেন জানি না। নূর রাহান রাফি বলেছে যে ওর পেমেন্ট রেশিও বেড়েছে, ওর কাজের ধারা বদলেছে, সুতরাং এটাকে মডিফাই করবে। সবসময় বলি যে রাহান রাফি সবসময় সময়টাকে ধরতে জানে, সুতরাং ও পাবলিক পালসটা সবচেয়ে ভালো জানে। এই জায়গা থেকে আমি বলবো যে রাহান রাফি যদি খুব মনোযোগ দিয়ে ছবিটা বানায় এবং এই সময় কখনোই আপনার তুফান, আপনার সুড়ঙ্গ হিট, পরামান 2 এসব হিট দেওয়ার পরে কখনোই নূর সেটি কোন বিলো স্ট্যান্ডার্ড হোক, এটি অন্তত এটি তার নিজের স্বার্থেই রাফি চাইবে না। কবি কল্লোল ভাইয়ের ছবি, কল্লোল ভাই ভীষণ অভিমানী কবি আমি মনে করি, কিন্তু ওনার ভেতরে একটা দারুণ শিল্প সত্তা কাজ করে। হাসিব রেজা কল্লোল ভাইয়ের সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। সামহাও হয়তো তার সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু ওনাকে আমি ভীষণ ভালোবাসি। কল্লোল ভাইয়ের প্রতি আমি মনে করি যে কল্লোল ভাই যদি তার জায়গা থেকে তার প্রজেকশন নিয়ে খুব চিন্তিত হবে, খুব দারুণভাবে ছবিটা তৈরি করেন নিশ্চয়ই। এবং শরীফুল রাজ ব্রিলিয়ান্ট অ্যাক্টর এবং এটা কাস্টিংটা খুব দারুণ। শরীফুল রাজ, ইদিকা পাল, আপনার প্রিয়তমা এটি রিলিজ হচ্ছে। দরদ নিয়ে কিছু কথা বলো। আচ্ছা, মোহাম্মদ ওমর, বলো যেটা বলেছেন, কারণ আপনাকে ধন্যবাদ মোহাম্মদ ওমর। দরদ নিয়ে, দরদ আসলে বলবো যে ছবির ম্যাটারের চাইতে আওয়াজটা বেশি হয়ে গেছে। এটা অনন্য সবসময় সেটা করেন এবং ওর আওয়াজ সর্বস্ব একটা, এবং পাগলাটে খ্যাপাটে যেভাবে বলি। দরদে আমিও একজন অ্যাসোসিয়েট, আমারও একটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এবং এই দরদ মুভির গল্পটা দারুণ। এবং দরদে আমি খুব প্রত্যাশা করি এই কারণে, দরদ অনন্য মামুনের ছবির লেন্থে যেটা সমস্যা হতো, ছবির গল্পগুলো খাপছাড়া করে ফেলতো এবং গল্পের হুক আপ করতো না। এই ক্লিপ হ্যাঙ্গার বিষয়টা, একটা ক্লাইম্যাক্স থেকে আরেকটা ক্লাইম্যাক্সে মানুষকে বসিয়ে রাখার এই বিষয়টা তার ভিতরে খুব কম ছিল। এবং এই জায়গা থেকে আমি বলবো দরদ যেহেতু একটা টিম নিয়ে এবং প্যানেল নিয়ে করা এবং সাউথের বেশ কিছু মানুষ কাজ করছে, সুতরাং এটি আশা রাখা যায়। বরকতুল্লাহ লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি একটা কথা বলতে চাই। বাংলা কোনো মুভি ইন্ডিয়াতে রিলিজ দেয়া ঠিক না। ইন্ডিয়াতে রিলিজ দিলে মুভিতে ওরা আরো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। যেহেতু গ্লোবালি রিলিজ, সুতরাং ইন্ডিয়াতে তো রিলিজ হবে এবং সেই ভাবেই কিন্তু একটু দেরিতে রিলিজ হলো ইন্ডিয়াতে। সুতরাং আমি মনে করি যে এটা যে করে হোক, এটা অনেক বড় ইন্ডাস্ট্রি এবং এতটা প্রভাব বিস্তার করে ফেলে আমাদের বলিউড ইন্ডাস্ট্রি, বলিউড ওটিটি সিরিজ। আগে তো সিরিয়াল গুলো একদম খেয়ে ফেলতো আমাদের। সুতরাং সেই জায়গায় বাংলাদেশি ছবি ফাইট করা যে কঠিন হবে সেটা তো খুব স্বাভাবিক। আর দেখেন, আমাদের কিন্তু বাংলাদেশিরা কিন্তু ইন্ডিয়ায় থাকে না, যেটা ওভারসিজ মার্কেট যদি ধরি, প্রতিবেশী রাষ্ট্র হলেও কোনো বাংলাদেশি কিন্তু বান্ডেল অফ অডিয়েন্স যে বাংলাদেশি ওখানে বসবাস করে তা কিন্তু না। সুতরাং সে মায়াটা কম, যেটা মিডল ইস্টে আছে, দুবাই, কাতার, আবুধাবি, এখানে প্রচুর আমাদের বাঙালি ভাই ব্রাদার রয়েছে, ওরা আকুল হয়ে বসে থাকে। সুতরাং এই ইন্ডাস্ট্রিটা আসলে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আসলে সময় লাগবে এবং কঠিন হবে। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। হকার লাইভ আপনাদের সাথে নিয়মিত আমি একেবারে সংযুক্ত থাকবো। আপনারা অবশ্যই বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন, প্রশ্ন তুলতে পারেন, প্রসঙ্গ তুলতে পারেন, সেই প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নতুন টপিকে নতুন দিনে আবারও কথা হবে। সবাই আমার পাশের মানুষটির খোঁজ রাখি, জানতে চাই কেমন আছেন।